আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাম্প্রতিকের উপরে বিশেষ একটি ক্লাসে। ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, হাতে গোনা 2 থেকে 3 দিন যখন ভিডিওটি দেখছো তোমরা। শেষ মুহূর্তে সাম্প্রতিক বিষয়গুলোর উপর একবার চোখ বুলিয়ে নেওয়া উচিত। যারা আমাদের সাথে উদ্ভাসে এতদিন ধরে ছিলে, তোমরা ইতিমধ্যে আমাদের সাম্প্রতিকের বেশ কিছু ক্লাস পেয়েছো অনলাইন এবং অফলাইনে, এবং তোমাদের সাম্প্রতিকের উপরে সাপ্লিমেন্টও দেওয়া হয়েছে। এবং সর্বশেষ আমাদের পক্ষ থেকে যে ফাইনাল টাচটি তোমাদেরকে দেওয়া হয়েছে, সেখানে সাধারণ জ্ঞানের সাম্প্রতিক অংশের শেষ অংশে গেলে তোমরা একটা কিউআর কোড দেখে থাকার কথা তোমরা। তো ওই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু সাম্প্রতিকের সর্বশেষ আপডেটগুলো ডিসেম্বরের 5 তারিখের আগ পর্যন্ত 5 তারিখ পর্যন্ত ঘটে যাওয়া সকল ঘটনাগুলো সেখানে লিপিবদ্ধ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সাম্প্রতিকের উপরে জোর সবসময় একটু বেশি থাকে। আর মোটামুটি 7 দিন আগ পর্যন্ত সবকিছু পড়াকে আমরা সেফ বলে ধরে নিতে পারি। এজন্যই তোমাদের সর্বশেষ ক্লাসের পর থেকে শুরু করে এই ডিসেম্বর মাসে 5 তারিখ পর্যন্ত নভেম্বরের ঘটনাগুলোকে একটু তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বা তোমাদের বোঝার সুবিধার্থে আজকের এই বিশেষ ক্লাসটি আয়োজন করা হয়েছে। শুধুমাত্র যে নভেম্বরের ঘটনা এখানে আছে এমন না, সম্ভাব্য বেশ কিছু আরও বিষয় এবং সাম্প্রতিক বিষয়ের অনেকাংশের সামারি আজকের ক্লাসে তোমরা পেয়ে যাবে। আন্তর্জাতিক এবং বাংলাদেশ দুটো খণ্ডে আজকের লেকচারটি তোমাদের জন্য আয়োজন করা হয়েছে। তাহলে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্লাসে রিসেন্ট জিকে 4। আমরা ইতিমধ্যে তোমাদের রিসেন্ট জিকে 1, 2 এবং 3 নিয়েছি, তার ধারাবাহিকতা 4 নাম্বার রিসেন্ট ক্লাস এটি। তো প্রথমেই আমরা আন্তর্জাতিক বিষয়বলি একটু দেখে নিই। আন্তর্জাতিক বিষয়বলিতে সাম্প্রতিকের ভিতর থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সমসাময়িক যে সকল নির্বাচন হয়েছে, যে সকল চুক্তি হয়েছে, যে সকল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং যুদ্ধ সংঘাত যেখানে চলছে, এখান থেকেই সাধারণত বেশি প্রশ্ন এসে থাকে। তো আমাদের গত মাস জুড়ে আমাদের সোশ্যাল মিডিয়া যারা ফলো করো বা টিভি খুললেই কিন্তু একটা নাম কিন্তু সবারই পরিচিত হয়ে যাওয়ার কথা একটা নামের সাথে, সেটা হচ্ছে জোহরান মামদানি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে জয়লাভ করেছে কে? জোহরান মামদানি। তাহলে এখান থেকে প্রথম প্রশ্ন যে নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছে? নভেম্বরের 4 তারিখে। আর বিজয়ী হয়েছেন জোহরান মামদানি, তিনি 111তম মেয়র নিউ ইয়র্ক সিটির। এখানে আরো অনেক তথ্য দেওয়া আছে, তার বাবার নাম কি, মার নাম কি, এত ডিটেলস আমাদের আপাতত পড়ার দরকার নেই। আমাদের জানতে হবে যে জোহরান মামদানি তিনি বর্তমান নিউ ইয়র্ক সিটি মেয়র। হ্যাঁ, এবং এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে 4 নভেম্বর এবং তিনি নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র। আমরা একটু সামনের দিকে যদি চলে যাই, তার আগে একটা জিনিস, যে তার রাজনৈতিক দলের নাম হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, আমেরিকার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট সংগঠনের সদস্য তিনি। ঠিক আছে, তো ডেমোক্রেটিক পার্টি অপশনে থাকতে পারে, ডেমোক্রেটিক থাকতে পারে, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট থাকতে পারে। তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে তোমার জন্য ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টির তিনি একজন মেম্বার। এবং এছাড়া এবছর যেসব দেশে নির্বাচন হয়েছে এবং তার পরবর্তীতে নতুন যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের নামগুলো আমাদের জানতে হবে। আমরা যদি লেবাননের দিকে খেয়াল করি, লেবাননের বছরের শুরুতে নির্বাচন হয়েছে জানুয়ারির 9 তারিখে এবং প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জোসেফ আউন। কানাডায় নির্বাচিত হয়েছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম মার্ক কার্নি এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এপ্রিল মাসের 28 তারিখে। অস্ট্রেলিয়াতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মে মাসের 3 তারিখে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অ্যান্থনি আলবানিস। তার নাম কি? অ্যান্থনি আলবানিস। তিনি এর আগেও কিন্তু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি লেবার পার্টির সদস্য। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কানাডার রাজনৈতিক দল হচ্ছে লিবারেল পার্টি এবং হচ্ছে অস্ট্রেলিয়ার হচ্ছে লেবার পার্টি। সিঙ্গাপুরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 3 মে, একই দিনে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লরেন্স ওং এবং তার দলের নাম হচ্ছে পিএপি, পিপলস অ্যাকশন পার্টি। জার্মানিতে চ্যান্সেলর নির্বাচন 7 মে 2025 এবং চ্যান্সেলর নির্বাচিত হয়েছেন ফ্রেডরিক মেটস। দক্ষিণ কোরিয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 3 জুন 2025, প্রেসিডেন্ট লি জে মিয়ং এবং তিনি ডেমোক্রেটিক পার্টির একজন সদস্য। ইউক্রেনের নির্বাচন 17 জুলাই 2025, এটা ঠিক নির্বাচন না, নিয়োগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে ইউলিয়া সিভিরিদেস্কো। তিনি দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ইউক্রেনের দায়িত্ব গ্রহণ করেছেন। এবং থাইল্যান্ড 5 সেপ্টেম্বর, নির্বাচন হয় নাই আসলে, আগের যে প্রধানমন্ত্রী ছিল তাকে সরিয়ে ক্ষমতা দেওয়া হয়েছে অনুতিন চার্ন ভিরাকুল। আর তার দলের নাম হচ্ছে ভুম জাইথাই পার্টি। নামগুলো একটু কঠিন লাগতে পারে, বাট দলের নাম এবং প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের নামগুলো কিন্তু পড়তে হবে। ফ্রান্সের নির্বাচন নিয়োগ হয়েছে হচ্ছে সেপ্টেম্বরের 5 তারিখে। প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন সেবাস্তিয়ান লেকর্নু, তার দলের নাম রেনেসা, এবং নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ঠিক আছে, প্রেসিডেন্ট ফ্রান্সের প্রধান কিন্তু প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্রেসিডেন্ট হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ দেন ফ্রান্সের ক্ষেত্রে, এবং ইমানুয়েল ম্যাক্রো নিয়োগ দিয়েছেন কাকে? সেবাস্তিয়ান লেকর্নুকে। জাপানের
4 অক্টোবর 2025 প্রধানমন্ত্রী হয়েছেন সানায়ে তাকাইচি, তার দলের নাম লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি। তাহলে বেশ কিছু আমরা দেখলাম বেশ কিছু দেশের এবং মানে প্রভাবশালী দেশেরই কিন্তু সরকার প্রধানের চেঞ্জ হয়েছে। তার ভেতরে অস্ট্রেলিয়ার নাম দেখলাম, কানাডার নাম দেখলাম, ফ্রান্সের নাম দেখলাম, জার্মানির নাম দেখলাম, বেশ কিছু নাম আছে, এগুলো ভালো মতো পড়তে হবে। ট্রাম্প ও শি জিনপিং এর ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠক, ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং কোথায় হয়েছে? দক্ষিণ কোরিয়ায় বুসান নামে একটা জায়গা, ট্রেন টু বুসান নামে একটা মুভিও আছে, বুসান নামটা তোমাদের শোনার কথা। এই বুসানে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে, কবে অনুষ্ঠিত হয়েছে? 30 অক্টোবর 2025। বাট আসলে পারপাসটা কি ছিল, উদ্দেশ্য কি ছিল? 2025 সালের শুরুর দিকে পারস্পরিক শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী চীনের মধ্যে তীব্র বাণিজ্যিক উত্তেজনা শুরু হয়। তোমাদেরকে ক্লাসে কথা অনেকবার বলা হয়েছে, যেটাকে আমরা সহজ কথায় ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ বলি, যে সরাসরি এরা মিসাইল নিয়ে যুদ্ধ করবে না, এরা হচ্ছে এক দেশ আরেক দেশে হচ্ছে গোলাগুলি করবে না, এরা কি করবে? ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এক দেশ আরেক দেশকে পরাজিত করার চেষ্টা করবে। তো আমেরিকা এবং চীনের মধ্যে এই ঘটনাটার সূত্রপাত কিন্তু আরো অনেক আগে থেকেই, ট্রেড ওয়ারটা বেশ কিছু বছর ধরেই দুইটা দেশের ভিতরে আমরা দেখে আসছি। বাট রিসেন্টলি ট্রাম্প আসার পরে তার যে নতুন মানে ট্যাক্স ইম্পোজ করার যে হচ্ছে রেট, দেখা যাচ্ছে অতিমাত্রায় ট্যাক্স আরোপ করা হয়েছে চায়নার প্রোডাক্টের উপরে। এরপর পাল্টাপাল্টি বেশ কিছু ঘটনা ঘটে, সেই ঘটনা কিভাবে নিরসন করা যায় সেজন্যই আসলে এই বৈঠকটা মানে বসে আর কি। গণপ্রজাতন্ত্রী চীনের মধ্যে তীব্র বাণিজ্যিক উত্তেজনা শুরু হয়, যা পরবর্তীতে বাণিজ্য যুদ্ধ রূপে পরিচিতি লাভ করে। যেমনটা বলছিলাম, যুক্তরাষ্ট্র চীনা আমদানি পণ্যের উপর সর্বোচ্চ 145% শুল্ক আরোপ করে, যার প্রতিক্রিয়ায় চীন মার্কিন পণ্যের উপর 125% শুল্ক ধার্য করে। ফলে উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নেতিবাচকভাবে প্রভাবিত হয় এবং পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটে। প্রথমে চীনা যে পণ্যগুলো, সেই পণ্যগুলোর উপরে প্রেসার ক্রিয়েট করার জন্য, চীনের উপর প্রভাব বিস্তার করার জন্য আমেরিকা কি করলো? 145% ট্যাক্স আরোপ করলো। পাল্টা আবার চীনও বসে থাকে নাই, চীনও আমেরিকার পণ্যের উপর 125% শুল্ক আরোপ করলো। পরবর্তীতে দুইটা দেশই বুঝছে যে আমিও বাড়াচ্ছি ও বাড়াচ্ছি, দিন শেষে তো আমাদের দুইটা দেশেরই লস। আমরা যখন পণ্য বেচতে যাচ্ছি আমাদের অনেক বেশি টাকা দিতে হচ্ছে, আবার ওরা যখন আসতেছে ওদের লস যাচ্ছে, আমরা বেশি টাকা পেয়ে তো লাভ হচ্ছে না। আবার যখন আমরা প্রোডাক্ট বেচতে যাচ্ছি, মানে এখন দিন শেষে প্রত্যেকটা দেশেরই তো প্রত্যেকটা দেশকে দরকার। আমেরিকার পণ্য যদি এখন চীনে না চলে, আমেরিকার লস। আবার চীনের পণ্য যদি আমেরিকায় না চলে, তাইলে সেটাও তো লস। তো এই জন্য দুইটা দেশ একত্রে বসে এটা একটা সমাধানের চিন্তা করেছে। তাহলে সহজ করে বলতে গেলে, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে চলমান যে বাণিজ্য যুদ্ধ, সেটা নিরসনের লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প এবং হচ্ছে শি জিনপিং, তারা দুইজন মিলে দক্ষিণ কোরিয়ার বুসানে একটা বৈঠক করে এবং বৈঠকটা হয় হচ্ছে 30 অক্টোবর 2025। ফলাফল কি? চীনা পণ্যের উপর মার্কিন শুল্ক 10% হ্রাসের সিদ্ধান্ত, দুর্লভ খনিজ সরবরাহ বিষয়ে 1 বছরের জন্য দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর। একটা নেগোসিয়েশন পয়েন্টে চলে আসছে ওরা মোটামুটি। এরপরে দেখো, সৌদি যুবরাজের ঐতিহাসিক যুক্তরাষ্ট্র সফর। তিনি কবে সফর করেছেন? 18 নভেম্বর 2025। 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পরে এটি সৌদি যুবরাজের প্রথম যুক্তরাষ্ট্র সফর। বৈঠকের প্রধান ঘোষণা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ন্যাটোর বাহিরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। ন্যাটোর কথা তো তোমরা জানো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা ইউরোপের দেশগুলোকে নিয়ে একটা সামরিক জোট। যেই জোটের সদস্যগুলোকে আমেরিকা তার বন্ধু রাষ্ট্র মনে করে, কারণ যে কোনো সদস্য দেশগুলোতে যদি কখনো যুদ্ধ লাগে, ন্যাটোর প্রত্যেকে মিলে তাদের সেনাবাহিনী মানে প্রদানের মাধ্যমে সেই যুদ্ধ নিরসনের জন্য কাজ করবে। একটা জোট, এক কথায় যে একটা দেশের আর্মি, প্রত্যেকটা দেশের আর্মি এখানে সেন্ট্রালি কিছু সেনা সদস্য ডোনেট করে একটা বিশাল আর্মিতে পরিণত হয়। কারো বিপদ হইলে সবাই মিলে তাকে বাঁচাইতে যায়। এই ন্যাটোর বাইরে সৌদি আরবকে বন্ধু রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা দুইটা কারণে সিগনিফিকেন্ট তাইলে বলতে পারি, এরকম একটা ঘোষণার জন্য, এবং দ্বিতীয়ত বিখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পরবর্তীতে এই সৌদি যুবরাজের প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ, প্রায় 7 বছর পরে। এই কারণে এই বৈঠকটা সিগনিফিকেন্ট। পরে যদি চলে যাই, অ্যাপেকের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেখো, অ্যাপেকের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 31 অক্টোবর থেকে 1 নভেম্বর। কোথায়? দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে। ভেন্যু ছিল হচ্ছে গিয়ংজুর হিকো আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। ঠিক আছে, জাস্ট একবার চোখ বুলায় যাবা, নাথিং ইম্পর্টেন্ট। অ্যাপেকের পূর্ণরূপ যদি দেখতে চাও, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। পূর্ণরূপ কি? এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন প্রতিষ্ঠিত হয়েছে 1989 সালে এবং সদর দপ্তর সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটিতে। ঠিক আছে, বর্তমান সদস্য দেশ 21টা, কিন্তু শুরুতে সদস্য দেশ ছিল মাত্র 12টা। আর বর্তমান সভাপতি দক্ষিণ কোরিয়ার লিজি মিয়ং। সামনের দিকে চলে যাই, G20। এটার
সাউথ আফ্রিকার যে সামিটটা, এটা অনুষ্ঠিত হয়েছে তোমার 22 থেকে 23 নভেম্বর 2025। এটা 20তম আসর ছিল। কোথায় হয়েছে? দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে। আয়োজক রাষ্ট্র ছিল প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা, অংশগ্রহণ করে মোট 42টি দেশ। এরপরে দেখো কলম্বো সিকিউরিটি কনক্লেভ, এটার তোমার সম্মেলন হয়েছে 20 নভেম্বর 2025 ভারতের নয়াদিল্লিতে। অংশগ্রহণ করেছে সদস্য 5টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৃন্দ এবং পর্যবেক্ষক হিসেবে সিশেলসের প্রতিনিধি। উক্ত সম্মেলনে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করে। ভারত মহাসাগরীয় অঞ্চলে একটি বহুপাক্ষীয় আঞ্চলিক নিরাপত্তা ফোরাম হচ্ছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ। বাংলাদেশ পূর্ণ সদস্য লাভ করে 2024 সালে। দেখো সম্মেলন হয়েছে রিসেন্টলি, বাট প্রশ্ন আসতে পারে বাংলাদেশ কবে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সদস্যপদ লাভ করে? উত্তর হবে হচ্ছে 2024। এরপরে দেখো দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথ। হোয়াট ইজ দ্যাট? গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথ ইকোনমিক্যালি, সোশ্যালি এবং পলিটিক্যালি, তুমি যদি চিন্তা করো সহজ করে বলতে গেলে জিও পলিটিক্যালি পৃথিবীর উন্নত আর অনুন্নত দেশগুলোর মধ্যে একটা ক্লাসিফিকেশন। গ্লোবাল নর্থ তাদেরকে বোঝানো হয় যারা অর্থনৈতিকভাবে, সামরিকভাবে এবং কূটনৈতিকভাবে শক্তিশালী বা উন্নত বিশ্বের দেশ যারা। আর সাউথ বলতে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে যাদেরকে চিনি, যারা একটু কম উন্নত অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে তুলনামূলক পিছিয়ে আছে, তাদেরকে নিয়ে আমরা তাদেরকে বলি গ্লোবাল সাউথ। দেখো যে দেশগুলো অর্থনৈতিকভাবে উন্নত তারা গ্লোবাল নর্থ, যে দেশগুলো অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকে বা উন্নয়নশীল দেশ, কম উন্নত, তারা হচ্ছে গ্লোবাল সাউথ। পরিচয়টা যদি খেয়াল করো, গ্লোবাল নর্থ অর্থনীতিতে উন্নত, গ্লোবাল সাউথ কম উন্নত। শিল্প প্রযুক্তি এদের অনেক বেশি থাকবে, ওদের কম থাকবে। অঞ্চল এটা যদি চিন্তা করো, উত্তর আমেরিকা, তারপর হচ্ছে তোমার ইউরোপ এবং জাপান, দক্ষিণ কোরিয়া, অর্থাৎ তুমি যদি এশিয়ার পূর্ব দিকের কথা চিন্তা করো, পূর্ব এশিয়া, ইউরোপ এবং হচ্ছে উত্তর আমেরিকা, এই জায়গার মানে যে অঞ্চলগুলো তাদেরকে আমরা গ্লোবাল নর্থ বলতে পারি। গ্লোবাল সাউথ কারা? আফ্রিকা হইতে পারে, দক্ষিণ এশিয়া হইতে পারে, দক্ষিণ পূর্ব এশিয়ার একটা অংশ হইতে পারে, মধ্যপ্রাচ্যের একটা অংশ হইতে পারে, দক্ষিণ আমেরিকা হইতে পারে। ঠিক আছে, এইরকম যে জায়গাগুলো তাদেরকে বলা হয় হচ্ছে তোমার গ্লোবাল সাউথ। রাজনৈতিক প্রভাব, এরা বৈশ্বিক রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী, বাট গ্লোবাল সাউথের প্রভাবটা কম, আস্তে আস্তে বাড়তেছে। কারণ ভারতও গ্লোবাল সাউথের অংশ, কিন্তু আস্তে আস্তে ভারতের প্রভাব বাড়তেছে। আবার চিন্তা করলে ব্রাজিলও গ্লোবাল সাউথের অংশ, কিন্তু আস্তে আস্তে ব্রাজিলের প্রভাব বাড়তেছে। এইভাবে এজন্যই বলা হয়েছে যে গ্লোবাল সাউথের রাজনৈতিক প্রভাব এখন কম, কিন্তু ক্রমবর্ধমান ভূমিকা এরা পালন করছে। দেখো আরো কিছু কথাবার্তা বলা আছে, এগুলো এক নজর দেখে নিতে পারো, খুব বেশি ইম্পর্টেন্ট না পরের গুলো। এরপর যদি চলে যাই সুদানের গৃহযুদ্ধ। সুদানের গৃহযুদ্ধ আসলে দীর্ঘদিন ধরে চলমান, কারণ সুদানে দীর্ঘদিন ধরে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল। ফাইনালি 2019 সালের দিকে যে তাদের যে হচ্ছে দীর্ঘ সময় ধরে যে স্বৈরাশাসক আল বশির, ওমর আল বশির, তার পতন ঘটে এবং পরবর্তীতে হচ্ছে ক্ষমতাটা চলে যায় হচ্ছে, প্রথমে চলে যায় জনগণের হাতে, পরবর্তীতে একটা ডামি পার্লামেন্ট বসে এবং তার পরবর্তীতে ক্ষমতার কারাকারি লেগে ক্ষমতাটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। প্রথম কথা আমাদের তো বুঝতে হবে গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার কি। একটা দেশের ভেতরে যখন যুদ্ধ হয় দুইটা পক্ষের মধ্যে, তখন সেটাকে খুব সহজ করে বলতে গেলে গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার বলা হয়। সুদানে ঠিক এই জিনিসটাই হয়েছে। ট্রানজিশন পিরিয়ডে যখন হচ্ছে স্বৈরাচারী সরকার চলে গেছে, এরপরে একটা মানে জনগণ বান্ধব, জনবান্ধব এবং একটা গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ার কথা, কিন্তু পরবর্তীতে দুই সামরিক শাসক, হ্যাঁ, হেমেইতি এবং বুরহান, তাদের ভেতরে আসলে ক্ষমতার টানাপোড়েনে সুদান পড়ে গেছে হচ্ছে গৃহযুদ্ধের চিপায়। তো আমরা দেখি এখানে কি কি ইম্পর্টেন্ট তথ্য আছে। সংঘাতের সূচনা হয়েছে 23 সালের 15 এপ্রিল রাজধানী খার্তুমে। কেন হয়েছে? 2019 সালে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট ওমর আল বশির, তাহলে ওমর আল বশির বেশ কয়েক দশক ধরে তিনি ক্ষমতায় ছিলেন, তাকে উৎখাত করে নাগরিকরা গণতান্ত্রিক শাসনের জন্য আন্দোলন চালিয়ে যায়। মিলিটারি সিভিলিয়ান যৌথ সরকার প্রতিষ্ঠিত হলেই 2021 সালে অক্টোবর মাসে আরেকটি অভ্যুত্থান ঘটে। এই অভ্যুত্থান ঘটায় বর্তমান সংঘাতে লিপ্ত দুই বাহিনীর নেতা। 2023 সালে মূল দ্বন্দ্বের কারণ ছিল আরএসএফ, র্যাপিড সিকিউরিটি ফোর্স, সেনাবাহিনীতে একীভূত করার পরিকল্পনা এবং নতুন বাহিনীর নেতৃত্ব নিয়ে। তো মেইনলি হচ্ছে আরএসএফ কে গঠন করছিল হচ্ছে ওমর আল বশির সে নিজেই, তার নিজের নিরাপত্তার জন্য। এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। দেখো মেইনলি এখন সুদানে দুইটা পক্ষ, একটা হচ্ছে এসএফ, সুদান সশস্ত্র বাহিনী, এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস, আরএসএফ। তো এসএএফ যেটা, এটা সুদানের মেইন মিলিটারি বা সেনাবাহিনী, আর এটাকে তুমি প্যারামিলিটারি বলতে পারো বা সিভিলিয়ান লেড মিলিটারি বলতে পারো। এটা মেইনলি তোমার আরএসএফ গঠন করেছিল কে? ওমর আল বশির, তার নিজের নিরাপত্তার জন্য, এবং হচ্ছে সুদানে তোমার হচ্ছে কি বলে আরো বেশ কিছু ইন্টারনাল গৃহযুদ্ধ ছিল, সেগুলো দমানোর জন্য হচ্ছে ওমর আল বশিরের নিজের হাতে গড়া সংগঠন ছিল এটা। পরবর্তীতে কথা উঠছিল
যে আরএসএফ কে সেনাবাহিনীর ভেতরে ঢোকানো হবে, ওইখান থেকে গ্যাঞ্জামটা শুরু। অ্যান্ড দুইজনই ওমর আল বশিরের বেশ কাছের মানুষ ছিল, কিন্তু যখন ওমর আল বশিরের পতন ঘটে এরপর সেই ফায়দাটা নিয়ে নেয় এই দুইজন। এখন দুইজনই তো দেশের প্রধান হইতে চায়, সেনাবাহিনীর প্রধান সেও তো চায় যে ক্ষমতা তার হাতে যাক, আর ওমর আল বশিরের সবচেয়ে কাছের মানুষ এবং যথেষ্ট পাওয়ারফুল, আরএসএফ এর সাথে বিভিন্ন দেশের সখ্যতা আছে, অনেক দেশ তাদেরকে সাপোর্ট দেয় এবং তারা মোটামুটি হচ্ছে কি বলে গ্রাউন্ড পুরাটাই তাদের দখলে, অনেক স্বর্ণ বিজনেস তাদের কন্ট্রোলে আছে। তো সবকিছু মিলে দুইটা পক্ষই শক্তিশালী। তো খেয়াল করে দেখো, এটার প্রধান হচ্ছে বুরহান, সংক্ষেপে যদি মনে রাখো এসএফ এর প্রধান হচ্ছে বুরহান এবং হচ্ছে তোমার আরএসএফ এর প্রধান হচ্ছে হেমেইতি যেটাই বলো না কেন। তো যাই হোক না কেন, ক্ষমতা দখল 2019 সালে প্রেসিডেন্টকে উৎখাত করে সেনা প্রধান ক্ষমতা দখল করেন। আর প্রথমে জানজাউইদ নামে পরিচিতি ছিল হচ্ছে আরএসএফ এর, এবং পরবর্তী 2013 সালে আধা সামরিক বাহিনী হিসেবে রূপান্তরিত হয়। আরএসএফ এর সৈন্যই হেমেইতির রিজেইগাত উপজাতি থেকে নিযুক্ত হয়। হোয়াটএভার, এই দুইটা পক্ষের ভেতরে এখন সুদানে গৃহযুদ্ধ চলমান। তো এই জন্য অসংখ্য মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন অ্যাটাক হচ্ছে, মাঝে মধ্যে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আর তোমরা জানো সুদান আর দক্ষিণ সুদান এখন দুইটা আলাদা দেশ, একসময় দুইটা সুদান কিন্তু একত্রে ছিল, পরবর্তীতে গত দশকে যে কিন্তু দক্ষিণ সুদান স্বাধীনতা অর্জন করে। তো যাই হোক, আমরা একটু চলে যাই। দেখো বর্তমান যদি দখলকৃত এলাকা দেখো, 2025 সালে সেনাবাহিনী খার্তুমের অধিকাংশ এলাকা ও গেজিরা রাজ্য পূর্ণ দখল করেছে। দক্ষিণ দারফুরের রাজধানী আলফাশের সেনাবাহিনীর দখলে ছিল। আর আরএসএফ ইয়েমেন ও লিবিয়ার যুদ্ধে অংশ নেয় এবং দারফুরে সুদানের সেনা খনির নিয়ন্ত্রণ নেয়। 2023 সালে সংঘাতের শুরুতে রাজধানী খার্তুমের কিছু অংশ দখল করে নেয়। তাহলে মেইন কথা যদি চিন্তা করো তুমি, যে সুদান একটা দেশ, সুদানের রাজধানী খার্তুম মেইনলি কন্ট্রোল করে এসএফ, কিছু অংশ হচ্ছে আরএসএফ এর হাতে। এর বাইরে যে তোমার হচ্ছে দারফুর নামে একটা অঞ্চল আছে, যেই দারফুরের গৃহযুদ্ধ থেকেই আসলে জন্ম হয়েছিল আরএসএফ এর। সেই দারফুরটা আসলে মেইনলি কন্ট্রোল করে বর্তমানে আরএসএফ, এবং সেই সাথে সুদানের আরো বেশ কিছু এলাকার এবং বিশেষ করে সোনার খনি যেখানে আছে সেগুলোর নিয়ন্ত্রণ কার কাছে? আরএসএফ এর কাছে। দখলকৃত অঞ্চল উত্তর পূর্বাঞ্চল, পোর্ট সুদান, এল ওবেইদ, গেজিরা রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ। এখানে দারফুরের প্রায় সব অঞ্চল, তারপরে হচ্ছে তোমার কোরদোফানের বড় অংশ, লিবিয়া ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী অঞ্চল। আর সমর্থক রাষ্ট্র এসএফ কে সমর্থন দিচ্ছে বর্তমানে মিশর, আর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সমর্থন দিচ্ছে হচ্ছে আরএসএফ কে। পাশাপাশি মানে কথিত আছে রাশিয়া, সৌদি আরব, কাতারের মতো দেশগুলোর সাপোর্টও আসলে আরএসএফ এর কাছে আছে। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে চলে যাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আন্তর্জাতিক বিভিন্ন মধ্যস্থতা। আমি ক্লাসে অনেকবার বলেছি, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই তার আসলে নোবেল পাওয়ার অনেক একটা খায়েশ ছিল। এই জন্য পৃথিবীর যেখানেই যুদ্ধ, সে যুদ্ধটা লাগায়ও সে, আবার যুদ্ধ সে থামানোর জন্য সে আগায় যায়, ঠিক আছে, মাঝখানে যে দাঁড়ায় যে আমি যুদ্ধ থামাই দিব। দেখি তার হাত ধরে কি কি যুদ্ধ আসলে থেমেছে। আর্মেনিয়া আজারবাইজানের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে 8 আগস্ট 2025। ভারত পাকিস্তানে পেহেলগামের যে দ্বন্দ্ব ছিল সেটা নিয়ে যে যুদ্ধবিরতি, সেটা কার্যকর হয়েছে 10 মে। থাইল্যান্ড কম্বোডিয়ার শান্তি চুক্তি, তোমার এমারাল্ড ট্রায়াঙ্গেল এবং হচ্ছে তাদের যে মন্দির, সেই মন্দির নিয়ে যে গ্যাঞ্জাম, এর পরবর্তীতে তাদের যে সীমান্ত যুদ্ধ, সেটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 26 অক্টোবর। ইসরায়েল ইরানের যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র কাতারের মধ্যস্থতায় হয়েছে 24 জুন। ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হয়েছে 9 অক্টোবর। রুয়ান্ডা কঙ্গো শান্তি চুক্তি হয়েছে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 27 জুন 2025। বেশ ইম্পর্টেন্ট কিছু তথ্য, এগুলো কিন্তু পড়ে নিতে হবে। COP30 সম্মেলন, কনফারেন্স অফ পার্টিস, জলবায়ুর জন্য পৃথিবীতে মানে প্রত্যেক বছর আয়োজিত হওয়া সবচেয়ে বড় সম্মেলন হচ্ছে কপ। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মানে তারপরে ক্লাইমেট অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে বিভিন্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রধান এবং অনেকেই হচ্ছে মানে এই সম্মেলনে যায়, এবং আগামীর দিনে পৃথিবী কেমন হবে, সেই মানে সেখানে জলবায়ুর মানে ঝুঁকি কিভাবে মোকাবেলা করা যায় সেই সংক্রান্ত আলোচনা হয় এখানে। এবছরে যে COP30 যেটা 30তম কপ, সেটা অনুষ্ঠিত হয়েছে 10 নভেম্বর থেকে 22 নভেম্বর ব্রাজিলের বেলেমে, ঠিক আছে। অংশগ্রহণ করেছে 150টি দেশেরও বেশি প্রতিনিধি। অংশগ্রহণ করেনি যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো, আফগানিস্তান এবং মিয়ানমার। দেখো বেশ কিছু প্রতিপাদ্য দেয়া আছে, এগুলো এক নজর তোমরা দেখে নিতে পারো, বাট এটা একদম ধরে ধরে মুখস্থ করার দরকার নেই। আগামী বছর যে COP31 হবে সেটা অনুষ্ঠিত হবে হচ্ছে তোমার তুরস্ক বা তুর্কিয়েতে, আর সেখানে সভাপতিত্ব করবে অস্ট্রেলিয়া, এবং তার পরের বছর 2027 সালে কপ অনুষ্ঠিত হবে ইথিওপিয়াতে, আফ্রিকার ইথিওপিয়াতে। আমরা একটু চলে যাই কার্বন নিঃসরণে শীর্ষ দেশসমূহ। বর্তমান পৃথিবীতে কার্বন নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে চীন। গ্রিনহাউস গ্যাস নিঃসরণের শীর্ষ দেশও চীন। কার্বন নিঃসরণের দ্বিতীয় শীর্ষ দেশ, গ্রিনহাউস গ্যাস নিঃসরণের দ্বিতীয় শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। মাথাপিছু কার্বন নিঃসরণের শীর্ষ দেশ কাতার, মাথাপিছু গ্রিনহাউস
গ্যাস নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে কাতার। 3টা নাম পড়তে হবে। সহজ করে বলতে গেলে মানে গ্রিন হাউস গ্যাস নিঃসরণে এবং হচ্ছে তোমার কার্বন নিঃসরণের শীর্ষ দেশ হচ্ছে চীন, দুইটাতেই দ্বিতীয় শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। আর মাথাপিছু কথাটা বললে দুইটাতেই শীর্ষ দেশ হচ্ছে কাতার। পার্থক্য কোথায়? ওই দেশে তো এমনি তো অনেক বেশি উৎপাদিত হয়, হ্যাঁ, তো সেই তুলনায় মানে ইন জেনারেল মানে তুমি যদি এটার সামারি করো তাহলে সবচেয়ে বেশি হবে হচ্ছে চীনে, কিন্তু কাতারে সেই তুলনায় অনেক কম হয়, কিন্তু সেই তুলনায় তাদের মানুষও অনেক কম। এই জন্য প্রত্যেক মানুষের এগেইনস্টে যদি তুমি চিন্তা করো পার ক্যাপিটা তোমার গ্রিন হাউস নিঃসরণ কত হবে সেই কথা চিন্তা করতে গেলে কাতারের আবার বেশি। এবার দেখো হাইলি গুব্বি আগ্নেয়গিরি অবস্থান কোথায়? ইথিওপিয়ার উত্তর পূর্বে অবস্থিত আফার অঞ্চলে। ঠিক আছে, এর অংশ এরতা আলে আগ্নেয়গিরি শ্রেণীর অংশ, ধরন উচ্চতা, এটা শিল্ডো ভলকানো, উচ্চতা 500 মিটার। একবার একটু দেখে নিতে পারো কেন এটা ইম্পর্টেন্ট। 2025 সালের নভেম্বরে শেষ সপ্তাহে পুনরায় সক্রিয় হয়ে যায়। ঠিক আছে, বিস্ফোরণের মাত্রা ছাই ও ধোঁয়ার কুণ্ডলী প্রায় 24 কিলোমিটার উচ্চতায় পৌঁছায়। আগ্নেয়গিরি বেসিক্যালি 3 রকমের হয়, নিষ্ক্রিয়, সক্রিয় এবং সুপ্ত। নিষ্ক্রিয় মানে যে আগ্নেয়গিরিতে এক সময় লাভা ছিল, মানে আগুন বের হইতো, এখন আর বের হয় না, মরে গেছে, মৃত। সক্রিয় মানে কি, যে এখান থেকে প্রতিনিয়ত লাভা বের হয়। আর সুপ্ত মানে ভেতরে লাভা আছে বা পটেনশিয়াল আছে, যে কোনো সময় হচ্ছে আসলে কি হইতে পারে, এখান থেকে আগুন বের হইতে পারে। তো এইটা একটা সুপ্ত আগ্নেয়গিরি ছিল, এখান থেকে হচ্ছে মানে পুনরায় সক্রিয় হয়ে গেছে। কবে? 2025 সালে নভেম্বরের শেষ সপ্তাহে। কোথায় অবস্থিত? ইথিওপিয়াতে অবস্থিত। আমরা এক নজরে এখন দেখে নিব আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ সম্মেলন সমূহ 2025-এ যা যা হয়েছে। অ্যাপেক দিয়ে যদি শুরু করি, অ্যাপেকের 32তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 2025-এর 31 অক্টোবর থেকে 1 নভেম্বর দক্ষিণ কোরিয়ার গুয়ানজুতে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন চীনের তিয়ানজিংয়ে 1 সেপ্টেম্বর 25তম। ব্রিক্স ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরোতে 6 থেকে 7 জুলাই। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ব্রিক্সের একটা ব্যাংক, এনডিবি, এদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রিও ডি জেনিরো ব্রাজিলে 4 থেকে 5 জুলাই, 10ম সম্মেলন। ন্যাটোর 54তম সম্মেলন, 34তম সম্মেলন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের 34তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নেদারল্যান্ডসের হেগে 24 থেকে 25 জুন। গ্রুপ অফ 7 বা G7 বিশ্বের শিল্পোন্নত 7টা দেশকে নিয়ে গঠিত সংগঠন, এদের 51তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 15 থেকে 17 জুন কানাডার আলবার্ট্রাতে। আসিয়ানের 2টা সম্মেলন হয়েছে এবছর, 46তম এবং 47তম, দুইটাই হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। আসিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সহযোগী সংস্থা, অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশনস। আরব লীগের 34তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে 17 মে 2025 ইরাকের বাগদাদে। বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল অ্যান্ড টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, এদের 6ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে। আবারও বলে দিচ্ছি, বিমস্টেকের সদর দপ্তর কিন্তু বাংলাদেশের ঢাকায় অবস্থিত। মিউনিক সিকিউরিটি কনফারেন্সের 61তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জার্মানির মিউনিকে। G20-র 20তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে। ইন্টারপোলের 93তম সম্মেলন মরক্কোর মারাকাসে 24 থেকে 27 নভেম্বর, এবং ইউনেস্কোর 43তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে উজবেকিস্তানের সমরখন্দে 30 অক্টোবর থেকে 13 নভেম্বর। ঠিক আছে, আগামীতে নেক্সট সম্মেলনগুলো কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে? ব্রিক্সের 18তম সম্মেলন হবে ভারতের নয়াদিল্লি। D8 ডেভেলপমেন্ট 8 বাংলাদেশের মেম্বার, এর 12তম সম্মেলন হবে ইন্দোনেশিয়া। কমনওয়েলথের 28তম সম্মেলন হবে এন্টিগুয়া অ্যান্ড বারবুডা। ন্যাটোর 35 এবং 36, 2026-এরটা হবে তুর্কিয়েতে, 2027-এরটা হবে আলবেনিয়াতে। G20-র 21তম সম্মেলন হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে। আসিয়ানের 48-49, আসিয়ানের প্রত্যেক বছর 2টা করে সম্মেলন হয়, 48 এবং 49তম সম্মেলন দুইটাই হবে ফিলিপাইনে 2026 সালে। G7-এর 52তম, এটা অনুষ্ঠিত হবে তোমার ফ্রান্সে। ওয়াইসির 16তম অনুষ্ঠিত হবে আজারবাইজানে। এসিও, এটার 26তম সম্মেলন অনুষ্ঠিত হবে তোমার কিরগিজস্তানের বিশকেকে। এবার গুরুত্বপূর্ণ কিছু রিপোর্ট বা প্রতিবেদন একটু দেখে নেওয়া যাক। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন, প্রকাশক হচ্ছে UNCTAD। বিনিয়োগ প্রাপ্তিতেও বিনিয়োগের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, পড়তে হবে। বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে উৎপাদন খাতে, সবচেয়ে বেশি রপ্তানি করে বাংলাদেশ হচ্ছে নিটওয়ার। সামরিক শক্তি প্রতিবেদন 2025, সামরিক শক্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, সর্বনিম্ন হচ্ছে ভুটান, বাংলাদেশের অবস্থান 35তম। বাণিজ্য পরিসংখ্যানে শীর্ষ দেশ হচ্ছে চীন, আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। ইথনোলগ রিপোর্ট বা ভাষার রিপোর্ট, ভাষা নিয়ে গবেষণা করা হয় যে সেক্টরে, সেটাকে বলা হয় ইথনোলগ। সর্বাধিক ভাষার দেশ পাপুয়া নিউ গিনি, সর্বনিম্ন ভাষার দেশ উত্তর কোরিয়া, সর্বাধিক বিদেশি ভাষা ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্র, সর্বাধিক ব্যবহৃত ভাষা ইংরেজি, বাংলা 7ম। মাতৃভাষা বিবেচনায় সবচেয়ে বেশি কথা বলে হচ্ছে মান্দারিন, চীনের মানুষ, এবং বাংলার অবস্থান সেখানে 5ম। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট মানে হচ্ছে তোমার লিঙ্গ অসমতা, ঠিক আছে,
মানে সবচেয়ে বেশি সমতা আছে নারী পুরুষের ভিতরে সমতা আছে কোন দেশে? আইসল্যান্ডে। আর সবচেয়ে কম হচ্ছে পাকিস্তানে। বাংলাদেশের অবস্থান 24তম। বিশ্ব নগরায়ন সম্ভাবনা, বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হচ্ছে জাকার্তা এবং দ্বিতীয় জনবহুল শহর হচ্ছে ঢাকা। বৈশ্বিক শান্তি সূচক, এটা প্রকাশ করে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস অস্ট্রেলিয়ার। শান্তিতে শীর্ষ দেশ আইসল্যান্ড, সর্বনিম্ন হচ্ছে রাশিয়া, বাংলাদেশের অবস্থান 123তম। সুখ সূচকের শীর্ষ দেশ ফিনল্যান্ড, টানা অষ্টমবারের মতো। সর্বনিম্ন দেশ আফগানিস্তান, বাংলাদেশ 134তম। হেনলি পাসপোর্ট সূচক, শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্ট দিয়ে মোটামুটি পৃথিবীর যে কোনো দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান, 106তম। বাংলাদেশের অবস্থান 98তম। উত্তর কোরিয়ার সাথে তোমার যৌথভাবে একদম লাস্টের দিক থেকে 7-8 নাম্বার এরকম বলতে পারো। মুক্ত গণমাধ্যম সূচক, রিপোর্টার্স উইদাউট বর্ডার এরা পাবলিশ করে। এটা শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে, সর্বনিম্ন হচ্ছে ইরিত্রিয়া, বাংলাদেশের অবস্থান 149তম। জিডিপি তালিকায় শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় শীর্ষ দেশ হচ্ছে চীন, বাংলাদেশ হচ্ছে 35তম। গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে, নিম্ন হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ হচ্ছে 100তম সেঞ্চুরি। ব্যয়বহুল দেশের তালিকায়, শহরের তালিকায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, আর সবচেয়ে কম ব্যয়বহুল হচ্ছে ভারতের কোয়েম্বাটোর, আর বাংলাদেশের অবস্থান হচ্ছে 26তম ঢাকা। বিশ্বে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্কের কোপেনহেগেন, সর্বনিম্ন দেশ সিরিয়ার দামেস্ক, ঢাকার অবস্থান 171তম। ক্ষুধা সূচকের শীর্ষ দেশ হচ্ছে আর্মেনিয়া, আর সর্বনিম্ন দেশ হচ্ছে সোমালিয়া। মানে আর্মেনিয়াতে ক্ষুধা নাই বললেই চলে, সোমালিয়াতে সবচেয়ে বেশি ক্ষুধা, বাংলাদেশের অবস্থান এখানে 85তম। সন্ত্রাস সূচকের শীর্ষ দেশ হচ্ছে বুরকিনা ফাসো, বাংলাদেশের অবস্থান 35তম। মানব উন্নয়ন সূচক যেটা প্রকাশ করে ইউএনডিপি, এখানে শীর্ষ দেশ আইসল্যান্ড, সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান, বাংলাদেশের অবস্থান 130তম। রুল অফ ল বা আইনের শাসন সূচক, শীর্ষ দেশ ডেনমার্ক, সর্বনিম্ন দেশ হচ্ছে ভেনিজুয়েলা, বাংলাদেশ 125তম। প্রবাসী আয়ের শীর্ষ দেশ, সবচেয়ে বেশি প্রবাসী আয় পায় হচ্ছে ভারত, বাংলাদেশ ওই তালিকায় 7ম। অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সবচেয়ে প্রথম সারির দেশ হচ্ছে সিঙ্গাপুর, সবার নিচে হচ্ছে উত্তর কোরিয়া, বাংলাদেশ 122তম। টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স এসডিজির তালিকায় শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড, সর্বনিম্ন দক্ষিণ সুদান, বাংলাদেশের অবস্থান 114তম। পরবর্তী ক্রীড়া আসরগুলো একটু দেখে নিই, নেক্সট কোথায় মানে কোন কোন টুর্নামেন্ট হতে যাচ্ছে। অলিম্পিক্স, তোমার সামার অলিম্পিক্স নেক্সটটা হবে হচ্ছে 34তম 2028-এ, 35তম 2032-এ যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। আর তোমার উইন্টার অলিম্পিক্স, শীতকালীন অলিম্পিক্স 26তম অনুষ্ঠিত হবে 2026-এ ইতালিতে। ফুটবল বিশ্বকাপ তোমরা জানো 26-এ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। 24তম হবে হচ্ছে ফ্রান্স, মরক্কো, পর্তুগাল। আর হচ্ছে তোমার 25তম 2034 সালে অনুষ্ঠিত হবে সৌদি আরবে। নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলে 2027 সালে। ক্রিকেট বিশ্বকাপ 2027 সালে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া 14তম। আর 15তম 2031 সালে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতে। বাংলাদেশেও ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে 2031 সালে। টি-20 বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ 10ম হবে হচ্ছে 2026 ভারত শ্রীলঙ্কা, আর 11তম হবে হচ্ছে 2028 অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। নারী টি-20 বিশ্বকাপ হবে ইংল্যান্ড ও ওয়েলসে। এশিয়ান গেমস হবে হচ্ছে আইচি ও নাগোয়া জাপানে। দক্ষিণ এশীয় গেমস সাফ অনুষ্ঠিত হবে পাকিস্তানে 2026 সালে। এশিয়া কাপ ফুটবল হবে সৌদি আরবে 2027-এ। এএফসি এশিয়া কাপ ফুটবল নারীদেরটা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া 2026-এ। কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগোতে, আর হচ্ছে 24তমটা হবে হচ্ছে ভারতের আহমেদাবাদে। অনেকে বলতে পারো এশিয়া কাপ কেন অস্ট্রেলিয়াতে? ফুটবলে যেহেতু হচ্ছে ওশেনিয়া মহাদেশে খুব বেশি টিম নাই, সো এটা অস্ট্রেলিয়ার ওশেনিয়া মহাদেশকে মার্চ করেই হচ্ছে মানে এশিয়ান ফুটবলটা কাউন্ট করা হয়। খেয়াল করে দেখবা বিশ্বকাপ বাছাই পর্বে এশিয়া মহাদেশের বাছাই পর্বে কিন্তু অস্ট্রেলিয়াও খেলে, দ্যাট ইজ দ্য রিজন। ঠিক আছে, সো এর মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক অংশের শেষ পর্যায়ে চলে আসছি। এবার আমরা চলে যাব বাংলাদেশ অংশে। বাংলাদেশ অংশে চলো দেখে নেই কি কি গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের দেখে নিতে হবে লাস্ট মোমেন্টে। তো প্রথমে জুলাই গণ অভ্যুত্থানের স্মারকসমূহ, মানে এক নজরে সবগুলো আছে, শুধু রিসেন্ট টাইমে গত 1-2 মাসে হয়েছে এমন না, সামারি করে দেওয়া হয়েছে। অদম্য 24, মীর মুগ্ধ তরণ, জুলাই 36 গেট, জুলাই শহীদ স্মৃতি ভবন, স্ট্রিট মেমোরি স্ট্যাম্প। তোমরা স্লাইড পেয়ে যাবে এবং তোমাদের এটা কিউআর কোড স্ক্যান করলে তোমাদের যে সাম্প্রতিক সাপ্লিমেন্ট সেখানেও পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। জুলাই স্মৃতিস্তম্ভ, মুক্তি তোরণ, স্বাধীনতা তোরণ এবং গণমিনার, এখান থেকে কি পড়তে হবে? মেইনলি এখানে পড়তে হবে কোনটার অবস্থান কোথায়, এবং মাঝে মধ্যে দু এক জায়গা থেকে আসলে কে নির্মাণ করেছে প্রশ্ন চলে আসতে পারে। একান্তই যদি সময় না পাও, প্রশ্ন আসতে পারে অদম্য 24 কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রশ্ন আসতে পারে খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জুলাই গণ অভ্যুত্থানের স্মারক কোনটি? সো অবস্থান এবং স্মারকের নাম, এই দুটো জিনিস একটু ভালো মতো পড়বে। সামনে চলে যাই তত্ত্বাবধায়ক সরকার।
কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে রিসেন্ট টাইমে অনেক আলোচনা হচ্ছে। সো কেয়ারটেকার গভর্নমেন্টের একটু ইতিহাসটা জানতে হবে। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে প্রথমবারের মতো সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রভিশন সেটা অ্যাড করা হয়। পরবর্তীতে 1999 সালে ত্রয়োদশ সংশোধনীর বৈধতা নিয়ে হাইকোর্টের রিট হয়। 2004 সালে হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল থাকে। 2006 সাল তত্ত্বাবধায়ক সরকার ঘিরে অচলাবস্থা 1/11 সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতা ছিল তত্ত্বাবধায়ক সরকারের কাছে। 2008 সাল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন। তার পরবর্তীতে কি হয়, 2011 সালে আপিল বিভাগের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে পঞ্চদশ সংশোধনী, যেখানে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দেওয়া হয়। 2024 সালে এসে রিটের পরিপ্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনীর অংশ বিশেষ বাতিল করা হয় এবং 2025 সালে ত্রয়োদশ সংশোধনীর বাতিলকৃত রায় রিভিউ, আপিলের অনুমতি এবং 2025 সালের 20 নভেম্বর আপিল মঞ্জুর হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান পুনর্বহাল হয়। তার মানে তত্ত্বাবধায়ক সরকার শুরু হয়েছিল 96 সালে, মাঝখানে যে বাতিল হয়ে গেছিল 2011 সালে, আবার চালু হয়েছে 2025 সালে। তাইলে 96, 11 এবং হচ্ছে তোমার 25, প্রথমটার গ্যাপ 15 বছর, পরেরটার গ্যাপ হচ্ছে 14 বছর। 14-15 বছরের গ্যাপে জিনিসটা আসলে চেঞ্জ হচ্ছে। দেখা যাক আগামী 15 বছর পর আবার কি হয়। সরকার ঘোষিত নতুন জাতীয় দিবস সমূহ: 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস, জাতীয় স্থানীয় সরকার দিবস, জাতীয় ভোটার দিবস, জাতীয় গণহত্যা দিবস 25 মার্চ অপারেশন সার্চলাইটের জন্য, জাতীয় চা দিবস 21 মে, জুলাই শহীদ দিবস 16 জুলাই, জুলাই গণ অভ্যুত্থান দিবস 5 আগস্ট, নতুন বাংলাদেশ দিবস 8 আগস্ট, জাতীয় যুব দিবস 12 আগস্ট, আবরার ফাহাদ মৃত্যুবার্ষিকী দিবস 7 অক্টোবর, জাতীয় প্রবাসী দিবস 30 ডিসেম্বর। এদিকে যদি চলে যাই, পরবর্তীতে তোমরা দেখতে পারতেছো আনোয়ার ইব্রাহিম, বাংলাদেশে আগত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের তালিকা এটা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তিনি ভিজিট করেছেন 2024 সালের 4 অক্টোবর। ঠিক আছে, তাহলে কে কোন দেশের কোন প্রধান কবে ভিজিট করছে এটা ইম্পর্টেন্ট। এলেনর সান্ডার্সে, ব্রিটেনের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত, তিনি 3 ফেব্রুয়ারি এসেছিলেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, তিনি মার্চের 14 তারিখে এসেছিলেন। আমানা বালুচ, পাকিস্তানের পররাষ্ট্র সচিব, তিনি এসেছিলেন এপ্রিলের 16 তারিখে। জোহানেস জাট, বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট, তিনি এসেছিলেন 2025 সালের 12 জুলাই। মোহাম্মদ ইসহাক দার, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। এ বেরিচ একিনিচ, তুর্কির উপপররাষ্ট্রমন্ত্রী। অ্যাডমিরাল নাভিদ আশরাফ, পাকিস্তানের নৌবাহিনী প্রধান। ইরিনা গুলজিন ননি, সুইডেনের মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসন বিষয়ক দূত। জেনি চ্যাপম্যান, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী। শার্লি বোচোয়ে, কমনওয়েলথের মহাসচিব, তিনি এসেছিলেন নভেম্বরের 20 তারিখে। শেরিং তোবগে, ভুটানের প্রধানমন্ত্রী, তিনি এসেছিলেন ওই একই সময় 22 নভেম্বর। ঠিক আছে, সামনের দিকে চলে যাই। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা যদি ভালো মতো পড়ো, বাংলাদেশে তুমি এবছর যত জায়গায় পরীক্ষা দিবা কোথাও না কোথাও প্রশ্ন কমন পাবা। বাংলাদেশের বর্তমানে প্রধান বিচারপতি অনারেবল চিফ জাস্টিস হচ্ছে সৈয়দ রিফাত আহমেদ, তিনি 25তম। অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের প্রধান মানে কি বলে আইনজীবী যিনি, তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল, মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি 17তম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছে আহসান এইচ মনসুর, তিনি 13তম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM-A ফায়েজ। সরকারি কর্ম কমিশন PSC চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মনিম, 15তম। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোনেম। প্রধান নির্বাচন কমিশনার ASM নাসির উদ্দিন। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বাংলাদেশ পুলিশের প্রধান IGP বাহারুল আলম। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। নবম পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। BCB সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। শিল্পকলা একাডেমির প্রধান হচ্ছে বর্তমানে শেখ রেজাউদ্দিন আহমেদ। পরে চলে যাই কৃষি পণ্য উৎপাদনে বাংলাদেশের বর্তমানে অবস্থান। দেখো, বাংলাদেশ ইলিশ উৎপাদনে প্রথম, বাংলাদেশ কাঁচা পাট রপ্তানিতে প্রথম, স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয়, পাট উৎপাদনে দ্বিতীয় এবং চাল উৎপাদনে বাংলাদেশ হচ্ছে তৃতীয়। পরে চলে যাই বিভিন্ন ফসল উৎপাদনের শীর্ষ দেশ। ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা দিনাজপুর। লিচু উৎপাদনে পাবনা। পেঁয়াজ পাবনা। তুলা ঝিনাইদহ। গম ঠাকুরগাঁও। ধান ময়মনসিংহ। আখ নাটোর। পাট ফরিদপুর। চা মৌলভীবাজার। আলু রংপুর।
আম চাঁপাইনবাবগঞ্জ, কলা টাঙ্গাইল, কাঁঠাল গাজীপুর, তামাক কুষ্টিয়া, আউশ কুমিল্লা, আমন দিনাজপুর, বোরো ময়মনসিংহ, আনারস টাঙ্গাইল। মাছ উৎপাদনের শীর্ষ জেলা যদি দেখো, চিংড়ি মাছ উৎপাদনের শীর্ষ জেলা সাতক্ষীরা, নদীর মাছ এবং ইলিশ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ভোলা, পুকুরের মাছ বা অভ্যন্তরীণ মাছ উৎপাদনের শীর্ষ হচ্ছে ময়মনসিংহ। রিসেন্টলি বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্প হয়ে গেছে, তো এই ভূমিকম্প থেকে প্রশ্ন দিতে পারে। এখানে একটু দেখে নিও, ভূমিকম্পের হচ্ছে বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা দেয়া আছে। ভূমিকম্পের কেন্দ্র, ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বা সেন্টার বলা হয়, ঠিক আছে? এটা ভূ অভ্যন্তরীণ 16 থেকে 20 কিলোমিটার মধ্যে অবস্থিত। উপকেন্দ্র কোনটা? ভূমিকম্পের কেন্দ্রে ঠিক সোজা উপরে অবস্থিত ভূপৃষ্ঠের বিন্দুকে উপকেন্দ্র বা এপিসেন্টার বলা হয়, ঠিক আছে? এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশকে ভাগ করা হয় 3টা জোনে। আর ভূমিকম্পের তীব্রতা পরিমাপের একক হচ্ছে রিক্টার স্কেল, ম্যাগনিটিউড, মার্শালি স্কেল। রিক্টার স্কেল আবিষ্কার হচ্ছে চার্লস ফ্রান্সিস রিক্টার। ভূমিকম্প পরিমাপের যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ বা সিসমোমিটার। আর আধুনিক স্কেলের নাম হচ্ছে মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল। পরে যদি চলে যাই, দেখো বাংলাদেশের কিছু ফল্ট, ডাউকি ফল্ট সিলেটে অবস্থিত, মধুপুর ফল্ট টাঙ্গাইল ময়মনসিংহে অবস্থিত, একটু দেখে নিতে পারো। সো মোটামুটি গত 1 মাসে এবং সামারি ওয়াইজ যদি চিন্তা করো, এই ছিল হচ্ছে গত 1-2 মাসে ঘটে যাওয়া ঘটনা। তো ডেফিনেটলি শুধুমাত্র এই ক্লাসটা ইনাফ না তোমাদের প্রিপারেশনের জন্য। আমাদের অন্যান্য যে ক্লাস ছিল বা ম্যাটেরিয়ালস ছিল সেগুলোতে কিন্তু চোখ বুলাতে হবে। শেষ করার আগে তোমাদের জন্য লাস্ট 1 মিনিটের পরামর্শ। যারা ভিডিওটা দেখছো তোমাদের হাতে সময় আছে 2 থেকে 3 দিন। এই সময় যারা উদ্ভাসের স্টুডেন্ট তারা অবশ্যই আমাদের ফাইনাল টাচটা রিভিশন দিবা। আশা করি এতদিনে একবার তোমাদের পড়া শেষ। যতবার রিভিশন দিবা তত ভালো তোমাদের জন্য। এবং সেই ফাইনাল টাচের সাথে আমাদের সাম্প্রতিক যে সাপ্লিমেন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে 1 এবং 2, সাপ্লিমেন্ট না পেলেও আমাদের ফাইনাল টাচের লাস্টে সাম্প্রতিক অংশে সেটার সামারি দেওয়া আছে। এবং কিউআর কোড স্ক্যান করে এই ক্লাসের যে কন্টেন্ট, আরও বিস্তারিত কন্টেন্ট কিন্তু তোমরা পিডিএফ আকারে পেয়ে যেতে পারো। তো এই পিডিএফ এবং তুমি যদি ফাইনাল টাচটা এই 2 দিন ভালো মতো পড়ো, ইনশাল্লাহ খুব ভালো পরীক্ষা দিতে পারবা। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে ক্লাস এখানেই শেষ করছি। আশা করছি তোমরা 13 তারিখে ভালো মতো পরীক্ষা দিবা, উল্লেখযোগ্য প্রশ্ন আমাদের থেকে কমন পাবা। ইনশাল্লাহ পরীক্ষার পরবর্তীতে তোমাদের সাথে মত বিনিময় হবে যে কেমন পরীক্ষা হলো তোমাদের। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।